দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। উচ্চ মূল্যস্ফীতি এবং বিনিয়োগের স্থবিরতার পাশাপাশি দুর্বল অবস্থায় বেশ কয়েকটি ব্যাংক, এমন নানামুখী চ্যালেঞ্জ আসলে এখন দেশের অর্থনীতি, এসব বিষয় নিয়ে আসলে বেশ দুশ্চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে। দর্শক, আজ আমরা অর্থনীতির চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। বিআইডিএস এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মঞ্জুর হোসেন আছেন আমাদের সাথে, আরও আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। ইমরান হাসান, আপনার কাছেই শুরুতে আসতে আসবো। আমরা যে দ্রব্যমূল্য পরিস্থিতি দেখছি, দীর্ঘদিন ধরে একবার এক পণ্যর দাম খুব বেড়ে যাচ্ছে, বিশেষ করে মধ্যবিত্তদের প্রোটিনের উৎস যেই পণ্যগুলোকে বলা হয় ডিম, ব্রয়লার মুরগি, এই পণ্যগুলোর দামও দেখছি যে অনেক বেশি, এখনও 200 টাকার উপরে চলে গেছে ব্রয়লার মুরগির দাম। তো আসলে এই দ্রব্যমূল্য পরিস্থিতির অভিঘাতটা আপনাদের সেক্টরে কতখানি পড়ছে বা কী অবস্থা? দেখুন, এই মূল্যস্ফীতিটা তো লাস্ট 2 বছর যাবৎ 3 বছরে পড়লো আমাদের দেশে। তো 3 বছর যাবতই আমরা কঠিন সময় পার করছি। এর আগে করোনার 2 বছর আমরা পার করেছি। এই সময়টা তো এই সেক্টরটার উপরে সবচেয়ে বেশি ঝড় যাচ্ছে, বিকজ আপনি জানেন যে বাজার থেকে প্রসেস করে আমরা বিক্রি করি। আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা ম্যাক্সিমাম রেস্তোরাঁ থেকে সার্ভ করি। আমরা আসলে রেস্তোরাঁ বলতে দেখি শুধু গুলশান বানানি বা ধানমন্ডিতে কিছু চকচকে তকতকে রেস্টুরেন্ট বলতে আমরা শুধু মনে করি ওগুলোতে টুকটাক ভিড় থাকে, এলিটরা খেতে যায়, সমাজের উচ্চবিত্তরা, মধ্যবিত্তরা, উচ্চ মধ্যবিত্তরা খেতে যায়। কিন্তু প্রান্তিক যে ব্যবসায়ী আছে আমরা খুব বহু দুর্দনীয় কষ্টে আছি। আপনি দেখবেন যে ময়দার দামও বেড়েছে। এখন আমি যে প্রোডাক্টের দাম বাড়াবো, কিছু আমরা বাড়িয়েও ছিলাম, কিন্তু আমার গ্রাহকও কমে গেছে। প্রান্তিক লেভেলে আমাদের 30% গ্রাহক নাই। আর আমরা যতটুকু জানি যে শহরেও কিন্তু বিজনেসটা টোটালি অ্যাফেক্টেড হয়েছে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে পরিস্থিতিটা আরও ভয়াবহ। আমরা নতুন সরকার আসবে ভেবেছি যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, নতুন সরকার 100 দিন চলে গেল, কিন্তু কার্যত কোনো উদ্যোগ আমরা দেখি নাই এই মূল্যস্ফীতি কমানো বা দ্রব্যমূল্যর যে একটা ব্যালেন্স জায়গায় নিয়ে আসা, একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসা, সেই ব্যাপারে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখি নাই। প্রথমেই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে যেই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেইখানেই আপনি দেখবেন যে যাদেরকে নেওয়া হয়েছে তারা সবাই এনজিও কেন্দ্রিক লোকজন। তারা তো আরামায়েশেই বড় হয়েছে, সোজা কথা। তারা তো প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুধু শোষণই করছে, তারা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর ব্যথাটা বুঝে নাই। তো ব্যথাটা যদি বুঝতো তাহলে এইখানে কিন্তু বহু বড় বড় সৎ ব্যবসায়ী ছিল, যারা বিজনেস ওরিয়েন্টেড ছিল, নেতা ছিল বড়। এখন কিন্তু বাণিজ্য উপদেষ্টা উনিও কিন্তু প্রান্তিক লেভেল থেকে আসে নাই, উনি পৈতৃক সূত্রে আসছে। হ্যাঁ, উনি ওনার বাবার ব্যবসা থেকে অনেক বড় করেছে, কিন্তু উনি ওই প্রান্তিক ব্যবসায়ীদের দুঃখ বোঝার মতো ওনার ক্যাপাসিটি নাই। আমাদের পরামর্শ হচ্ছে ইমিডিয়েটলি এইখানে আরও ব্যবসায়িক যারা নেতা আছে, সৎ ব্যবসায়ী নেতা, তাদেরকে এই সরকারে ইনক্লুড করা। দেখবেন সম্মিলিতভাবে যদি কাজ করা হয় একটা যৌক্তিক জায়গায় চলে আসবে। কোথায় যেন একটা লুফল আসে। এখনও আমরা দেখতে পাচ্ছি পত্রিকা খুললে এলসি খুলতে পারছে না। এখনও যারা বিগত সরকারের দোসর ছিল, যারা সরকারের সুবিধা নিয়ে ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, তাদের ইন্ডাস্ট্রি তো বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেলে সাপ্লাই চেনে আবার প্রবলেম হচ্ছে। ওই ইন্ডাস্ট্রিগুলো কীভাবে বাঁচানো যায়? আপনি দেখবেন, আমার সবচেয়ে ভয় হচ্ছে আগামী 3 মাস পরে কোন দিকে যায় দেশের ইকোনমি। কারণ আপনি দেখেন প্রত্যেকটা দিন রাস্তা কোথাও না কোথাও ব্লক, প্রত্যেকটা দিন কোনো না কোনো গার্মেন্টসে একটা অরাজকতা চলছে। রাস্তা ব্লক করে দিয়ে এই গার্মেন্টসে বন্ধ হয়ে যাচ্ছে, বেতন দিতে পারছে না, ওই শ্রমিক গিয়ে আরও 10টা গার্মেন্টস ক্ষতিগ্রস্ত করছে। অর্ডার আসা অলমোস্ট কমে গেছে। আমাদের অনেক গার্মেন্টস কমিটির বন্ধুবান্ধব আছে, আমরা যখন আলাপ করি, এই ইম্প্যাক্টটা যখন ফরেন রেমিটেন্স আসা বন্ধ হয়ে যাবে, অর্ডারগুলো চলে যাচ্ছে, বেতন পাচ্ছে না, এই সামাজিক যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটার ইম্প্যাক্ট আগামী 2-3 মাস পরে ভয়াবহ আকার ধারণ করবে। আর সাপ্লাই চেইন যদি আমরা না ঠিক করতে পারি, আমরা বহুবার বলে আসছি, কারণ এখন যারা বড় ব্যবসায়ীরা ক্ষমতায় গিয়েছে তারা শুধু বড়দেরই সার্ভ করবে, কিন্তু এই যে ছোট ছোট উদ্যোক্তা আমরা যারা আছি, আমরা ব্যাংকিং ফ্যাসিলিটিস আজ পর্যন্ত পাচ্ছি না। জি, আপনার কাছে এই ব্যাংক প্রসঙ্গে আবার পরে আসছি। একটু মঞ্জুর হোসেন, বাজার নিয়ন্ত্রণের কথা বলছি, সাপ্লাই চেইনের কথা বলছিলেন ইমরান হাসান, সেই জায়গাটাতে আসলে ত্রুটি কি দেখছেন, বা দীর্ঘদিন চেষ্টার পরও আমরা বাজারটা একটা সহনীয় পর্যায়ে আনতে পারছি না কেন? একটা তো হচ্ছে যে মূল্যস্ফীতি আজকে 2 বছর 2.5 বছর যাবৎ চলছে, এটা শুধুমাত্র একদিনের ঘটনা নয়। বিষয়গুলো এমনভাবে ঘটেছে যে পুরো বাজার ব্যবস্থাপনার মধ্যেই কিছু সমস্যা তৈরি হয়েছে। একটা হচ্ছে যে আমি স্টিল মনে করি যে বাজারে সাপ্লাই এবং ডিমান্ড
যেটা বলি সরবরাহ এবং চাহিদার একটা ঘাটতি রয়ে গেছে, এবং এই ঘাটতিটা আরও থাকবে বলে মনে হয়। এর কারণ হচ্ছে যে আপনি যতদিন না আমদানি এলসি খোলা ফ্রিলি করতে পারছেন, কোথাও না কোনো জায়গায় আপনাকে ঘাটতি থাকবে, বা একটা আমরা বলি লেগ এফেক্ট। আজকে ঘাটতি তৈরি হয়েছে, আবার 2 দিন পরে আসতেছে, এই 2 দিনে কিন্তু দাম বাড়ছে। এটা একটা জিনিস। তার মানে এটার সাথে রিজার্ভের একটা সম্পর্ক আছে। রিজার্ভটা যতক্ষণ না স্টেবিলাইজড হচ্ছে, ততক্ষণ আমদানিটাও পুরোপুরি আগের মতো অবস্থা যাচ্ছে না, যার কারণে একটা অনিশ্চয়তা, অসন্তোষ, শঙ্কা কাজ করছে ব্যবসায়ীদের মধ্যে, এবং এটার একটা ফল পড়ছে বলে আমার মনে হয়। দ্বিতীয় হচ্ছে, উনি একটু আগে বলছিলেন যে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দৃশ্যমান পদক্ষেপের একটা হচ্ছে, যেটা কনভেনশনাল টুল হচ্ছে মানি সাপ্লাইটাকে কমিয়ে দেওয়া, টাইটেনিং করা। সেটা বাংলাদেশ ব্যাংক করেছে তো করেছে, আর আলট্রা টাইটেনিং করেছে। সেটা নিয়ে আমার প্রশ্ন আছে আমার মনে, যে আদৌ এটা কতটুকু কাজে লাগবে সেটা পরের কথা, বাট ওই লাইনে তারা কাজ করেছে। সরকার বেশ কিছু দ্রব্যের উপর ট্যারিফ পুরোপুরি জিরো করে দিয়েছে, কিন্তু কাজ হচ্ছে না খুব বেশি। সেই কাজ না হওয়ার কয়েকটা কারণ আমার মতে। একটা হচ্ছে বাজারে সরবরাহে ঘাটতি আছে, এতে কোনো সন্দেহ নেই। এই জিনিসটা খুব ভালোভাবে অ্যাসেস করা দরকার, কোথায় কোথায় ঘাটতি আছে। দ্বিতীয় হচ্ছে ইনফ্লেশন এক্সপেকটেশন বলি আমরা, প্রত্যাশাটা বাড়িয়ে দেওয়া। সেটার পিছনে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু পলিসি মেকারের পক্ষ থেকে কথাবার্তাও কিন্তু এই জিনিসগুলো অনিশ্চয়তা তৈরি হয়, যে মানে কি ধরনের প্রত্যাশা? যে কত দিনের মধ্যে ইনফ্লেশন ঠিক হবে, আমার 12 মাস 8 মাস 18 মাস এসব কথা বললে সবাই ধরেই নেয় যে আসলে সহসা কিছু হচ্ছে না, ব্যবসায়ীরাও হচ্ছে না, বা আমি এই জিনিসের ঘাটতি কীভাবে মেটাবো, এটা যাই হোক, এটা ধরনের কিছু কথাবার্তা হয়। এগুলোর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। এবং সেই ক্ষেত্রে বর্তমান সরকারের আমি স্টিল বিশ্বাস করি যে অর্থ এবং পরিকল্পনায় দুজন অত্যন্ত এক্সপেরিয়েন্সড এবং শ্রদ্ধেয় ব্যক্তি আছেন। তারা চেষ্টা করছেন, কিন্তু কথা হলো যে এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের ফুল হাতগুলোর পুরোপুরি নাই সব জায়গায়। যেমন বিগত যে পতিত সরকার, তাদের তো একটা বড় অংশ যারা ব্যবসার সাথে জড়িত, তাদের অনেকেই হয়তো দৌড়ের মধ্যে আছে, অনেকে ঠিকমতো ব্যবসা করছে না, অনেকে টাকা পয়সা অন্য জায়গায় পাচার করে দিচ্ছে। এটাও কিন্তু বাজারে একটা অনিশ্চয়তা এবং সাপ্লাই চেইনে একটা সমস্যা তৈরি করছে। তারা কিন্তু ফুললি বাজারে নাই, এবং হয়তো অনেকে চাচ্ছে যে তার অ্যাসেট সম্পদ গুটিয়ে ফেলার জন্য বা কোনোভাবে চলে যাওয়ার জন্য। সুতরাং এটারও একটা ইম্প্যাক্ট আছে। সেই সব দিকে চিন্তা করলে যে একটা সমন্বিত উদ্যোগের দরকার। শুধুমাত্র মুদ্রানীতি দিয়ে, শুধুমাত্র রাজস্ব নীতি দিয়ে আপনি ধরেন সোশ্যাল সেফটি নেট বা লোকজনের মানে যেটা ওপেন মার্কেট সেলস করা হচ্ছে, এগুলো দিয়ে সম্ভব না। মানে সমন্বিত উদ্যোগটা মানে কাদের নিয়ে? উদ্যোগের মধ্যে একটা আমি মনে করি রাজনৈতিক একটা সদিচ্ছা থাকতে হবে। যারা যেমন চাঁদাবাজি বলেন, বাজারকে ম্যানিপুলেট করা, বাজারকে ঠিকমতো চলা, সেই নিশ্চয়তাটাও একটা থাকতে হবে। এখন রাজনৈতিক দলগুলোও যদি মনে করে যে কখন কি হবে ঠিক নাই, বা তারাও যদি পুরোপুরি এই ব্যাপারে সহযোগিতা না করে, আসলে মূল্যস্ফীতির এখন যে অবস্থা, সব মিলিয়ে আমি মনে করছি যে খুব বেশি যে সুফল আমরা অতি সহসা পাবো তা বলে আমি মনে করছি না। জি, ইমরান হাসান, মানে একটা বিষয় চাঁদাবাজির একটা বিষয় আসছে, তারপরে ব্যবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেট একটা অভিযোগ, আমরা অনেক দিন ধরে আলোচনায় শব্দটি আসলে মানে সেই জায়গাটায় মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে উন্নতি দেখছেন কিনা? দেখেন, গত সরকারের আমলেও আমি কথা বলেছি, সরকারের বিরুদ্ধে যা যা প্রবলেমগুলো ছিল সব বলেছি। আমি এখন ভয় পাচ্ছি আপনার চ্যানেলে বলতে। আমার নিজের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, এই কিছু কিছু ছাত্রের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তারা চাঁদা দিতে দেয়নি বলে আমার প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। আপনি কোর্টে যাবেন, বিচার ব্যবস্থা এমন একটা অবস্থায় আছে, সেটাও ভেরি এক্সপেন্সিভ। আপনি যদি কোর্টে নিয়ে যান, আপনি বড় লয়ার ছাড়া জাস্টিস পাবেনও না। সেকেন্ড থিং, আপনি দেখেন যে আপনি একটা থানায় যাবেন জিডি করতে, আপনার জিডি থানা নিবে না। এই কারণে আপনার বিনিয়োগ, নতুন করে কোনো বিনিয়োগ, আমি নিজে কোনো আর 1 টাকা বিনিয়োগ এই দেশে করবো না, যদি কোনো টাকা সুযোগ হয় বিনিয়োগ করার, ওইভাবে কোনো ইচ্ছাই পর্যন্ত নাই। কারণ যেখানে বিচার আমি পাবো না, যেখানে জাস্টিস আমি পাবো না, সেটা বিগত সরকারের আমলেও ওইভাবে পাইনি। এই মানে বিগত অনেক বছর যে আমাদের এই বিচার সিস্টেমটাই চেঞ্জ করা উচিত। তাইলে দেখবেন যে আপনার বিনিয়োগকারী আসবে, আপনার সবাই মন খুলে কথা বলতে পারবে। এখন যে ছাত্ররা চেঞ্জ করেছে, সাধুবাদ জানাই, কারণ ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু এই ছাত্ররা কতটুকু এক্সপিরিয়েন্স, আপনি অনেক তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করতে পারবেন, অনেক ক্ষোভের কথা বলবেন, কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়টা আপনাকে বুঝতে হবে।
একটা ব্যবসায়ী তিল তিল করে তার ব্যবসা বড় করছে, সেখানে রুটি রোজগারের বিষয়, লক্ষ লক্ষ মানুষ কাজ করে ওই প্রতিষ্ঠানগুলোতে, তাদের সাথে তাদের পরিবার, তাদের সাথে সাপ্লাই চেনের আরও অন্যান্য অর্গানগুলো কাজ করে, প্রিন্টিং, প্যাকেজিং, এ লট অফ সাপ্লাই চেনের সাথে যুক্ত। এখন যদি একটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, আপনি চেইন অফ কমান্ডে দেখবেন অনেকগুলো ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা কিন্তু একটার সাথে একটা রিলেটেড। ইকোনমি ভালো, আমাদের রেস্তোরাঁ সেক্টর ভালো, সব সেক্টর ভালো। ইকোনমি খারাপ, আপনার কাছে পকেটে পয়সা যদি না থাকে আপনি খাবেন কি করে? এই যে প্রান্তিক জনগোষ্ঠীতে এখন চালের দাম থেকে শুরু, আমার তো ওয়েজেসও বাড়াইতে হচ্ছে, না দিলে তো আমি লোক পাচ্ছি না। আর যেভাবে ইচ্ছা সেইভাবে ডিসিপ্লিন ছাড়া আমি আবারও বলেছি, মানে সাপ্লাই চেইনে আসলে কি কি সমস্যা দেখছেন? সাপ্লাই চেইনে বাজারে ধরেন এই সকালে এক দাম তেলের, বিকালে এক দাম, পেঁয়াজের দামের কোনো স্থিতিশীলতা নাই। যেটা আমার বেসিক আলু 70 টাকায় চলে গেছে, মুরগির দাম তো আপনি বললেন 200 টাকার উপরে। তাহলে এইভাবে কিভাবে আমরা বাঁচবো? গরুর মাংস তো ধরাই যায় না। কিছু পলিসি করতে হবে। সে পলিসি কে করবে? বাস্তবসম্মত রিয়েলিটি লোক দরকার। ইন্ডাস্ট্রিয়ালিস্ট ঠিক আছে, ইন্ডাস্ট্রি বেল্টে আপনাকে দেশের সাধারণ জনগণ তো একটা বিশাল জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, যারা আমরা ছোটোখাটো ব্যবসা করি, আমাদের সেক্টরে মানে সরাসরি 2 কোটি লোক জড়িত, যদি আপনি যেভাবেই দেখেন না কেন। তাই 2 কোটির সাথে আরও অন্যান্য সেক্টরগুলো এখন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের পরামর্শে, তাদের সুবিধা অনুযায়ী শুধু তাদেরকে ফ্যাসিলিটেট করবেন বা তাদের আপদকালীন তাদেরকে একটা ব্যবস্থা করে দিবেন। তাদের জন্য ব্যাংক, তাদের জন্য আইন, তাদের জন্য ইম্পোর্ট পলিসি, তাদের জন্য সমস্ত ঋণ, সব কিছু তাদের ব্যবস্থা করে দিবেন। তাদের জন্য বিচার ব্যবস্থাও ঠিক আছে, তার কাছে বড় লয়ার আছে, আপনি যাবেন, যে কোনো পলিসি সে করতে পারবে। কিন্তু আপনাকে ইকুয়ালিটি দরকার। যে বৈষম্য নিয়ে আমরা বড় হয়েছি লাস্ট 50 ইয়ার্স, যে সাধারণ মানুষের যেই কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, সামাজিক ব্যবস্থা, সামাজিক যে সুরক্ষা যেটা দরকার, আমাদের সামাজিক বৈষম্যহীন সমাজ হবে, এই আদর্শেই তো 6টা আদর্শ নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। সেটা ধারে কাছে আমরা কেউ নাই। 50 বছরে কেউ না কেউ রাষ্ট্র চালাইছে, তারা তাদের কুকর্ম করছে, পরে এসে আরও বেশি আরেকজন কুকর্ম করছে, কুকর্ম করেই যাচ্ছে। এখন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক ছিল। 100 দিনে তাদের কর্মকাণ্ডে আমরা এতটা হতাশ, আমি হতাশই বলবো, কারণ আমরা দৃশ্যমান কিছু দেখছি না। কেউ কথা বলছে না ওইভাবে। কিছু স্টুডেন্ট কথা বলছে, তারা কি রাষ্ট্র চালাতে পারবে? দেন না তাদেরকে চালাইতে। কিন্তু আগে তো ইমিডিয়েট সলিউশন যদি করতে না পারেন, যদি অর্থনীতি ভেঙে পড়ে, তাহলে দেশের অবস্থাটা কেমন হবে? আপনার একটু ভাবার সময় আসছে। আমি বিনীত রিকোয়েস্ট করব আমাদের যে অর্থনীতি, যারা আমাদের যে দেশ অর্থনীতি মানে তত্ত্বাবধায়কে যারা আছেন, তারা অবিলম্বে, যারা ব্যবসায়িক নেতা, সৎ ব্যবসায়িক নেতা আছে না আমাদের, তাদেরকে নিয়ে একটা কমিটি করেন। ইমিডিয়েট আমাদের আপাতকালীন ইন্ডাস্ট্রিগুলো ঠিক করতে হবে, আমাদের বাজার ব্যবস্থা ঠিক করতে হবে, সাপ্লাই চেনে কোথায় প্রবলেম, ব্যাংকগুলোকে ঠিক করতে হবে। দেখুন, ব্যাংকে যে অরাজকতা হয়েছে লাস্ট 15 বছর না বলেন, আরও অনেক আগে থেকে হচ্ছিল। এই ব্যাংকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেন, কোনো চোর বলেন, একা করে নাই, তার সাথে যুক্ত ছিল বহু লোক, ব্যাংকের এমডি, চেয়ারম্যান এবং অপমার্জন যারা ছিল ব্যাংকের সাথে নিচ থেকে সবাই। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি দৃশ্যমান কোনো দেখছেন? একটা ব্যাংকের এমডি, চেয়ারম্যানরা অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, খুব রেয়ার, 2-1টা ছাড়া। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ওইখানে ভালো লোক বসাক এবং ব্যাংকে একটা পলিসি করা উচিত। খালি তেলের মাথায় তেল দিতে হবে। আমি বহুবার বলেছি আপনাদের চ্যানেলে, যার টাকা দরকার নাই সে আরও টাকা নিয়ে সেই টাকার পাহাড় গড়তেছে। আর যারা প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিক ব্যবসায়ী আছে, তাদেরকে কোনো লোনের কাছাকাছিই নাই। এসএমই একটা ফাউন্ডেশন করছে, এসএমই খাতে প্রচুর টাকা যায়, সে এসএমই ডিস্ট্রিবিউট হয় না। সরকার কি করে? এই আমলাতন্ত্র, তারা এই খালি সেমিনার সিম্পোজিয়াম করে, কাজের কাজ কিছুই করে না। এখন যে আমাদের যে গভর্নর মহোদয় আসছেন, ওনার অনেক কথায় ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন উনি সামলাইছেন, কিন্তু ক্ষতি যাওয়ার হয়ে গেছে। এখন এমন কথা বলছেন, ব্যাংক থেকে সবাই টাকা তোলা শুরু করছে। এখন যেগুলো রুগ্ন ব্যাংক, হয় রাখবেন কি রাখবেন না। উনি একটা ঘোষণা দেখ কালকে, আমি বহু জায়গায় বলছি যে সরকারের দায়িত্ব হচ্ছে একটা আমানতকারী সুরক্ষা দেওয়া, সরকার টাকা দিবে। ব্যাংকের লাইসেন্স সরকার দিছে না, আমি ওই ব্যাংকে আমানত রাখছি, আমার আমানত নিয়ে কেন সিনেমিনি খেলবে? যেটা লাস্ট গভর্নমেন্টের আমলে, এই বিগত সরকারের আমলে 1 লাখ টাকা না কত ক্ষতিপূরণ দেবে, এটা হইতে পারে নাকি? আমি ব্যাংকে টাকা রাখছি, ব্যাংক আমার টাকা ফেরত দিবে, না দিলে বাংলাদেশ ব্যাংক দিবে। বাংলাদেশ ব্যাংক কেন তাহলে পারমিশন দিল? আজকে ঘোষণা দেখ সরকার যে আমানতকারীর টাকা সরকার ফেরত দিবে। আপনি একটা আইন করুক, অ্যামেন্ডমেন্ট করুক, কালকে ব্যাংকে সব টাকা ফেরত আসবে। এবং যেই ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যাংকগুলা সব চোরগুলাকে বাদ দিয়ে নতুন করে রিফর্ম করে বড় বড় ভালো ব্যবসায়ীদেরকে আইনে দেখ,
আস্তে আস্তে লস রিকভার করবে। জি, আমরা একটু মঞ্জুর হোসেন, মানে দুর্বল ব্যাংকগুলোর কথা বলছিলেন, বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক, এক ধরনের তারল্য সংকট আসলে কাটিয়ে উঠতে পারছে না, ভালো কিছু ব্যাংক থেকেও তাদেরকে তারল্যের সাপোর্ট দেওয়া হচ্ছে, মানে উদ্যোগগুলো পর্যাপ্ত কিনা বা কোনো ব্যত্যয় আছে কিনা? না, আমার কাছে উদ্যোগগুলো পুরোপুরি পর্যাপ্ত মনে হচ্ছে না। আমি ওনার সাথে একমত, এবং ওনার লাস্টেরটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। একটা হচ্ছে যে আপনি ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে বলে একটা কন্টাজিয়ন ইফেক্ট বলে, মানে একটা জায়গায় কিছু ঘটলে এটা আস্তে আস্তে সব জায়গায় ঘটতে থাকে। এটা হচ্ছে এরকম একটা জিনিস। ব্যাংকগুলো খারাপ ছিল আমরা সবাই জানি। এখন আমরা এই গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট চলে যাওয়ার পরে হঠাৎ করে আমরা সব লিকুইডিটি সাপোর্ট বন্ধ করে দিলাম, ইনফ্লেশন বাড়বে বলে টাকা ছাপাবো না বলে। তাহলে তো আপনি এইভাবে তো একটা জিনিস চলতে পারে না। তাহলে এক হতে পারে আপনি হয় ঠিকমতো চালাবেন, না হলে এদেরকে কী করবেন এটা নিয়ে জনগণকে একটা সঠিক বার্তা দিতে হবে। তোর মধ্যে কিছু জিনিস উনি একটু ইঙ্গিত দিয়েছেন যে ফিনান্সিয়াল সেক্টরে পাবলিক কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে হর্সেস মাউথ থেকে যদি এরকম আসে অমুক দেলিয়া হয়ে যাবে, অমুক বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টর পাকিস্তানের চাইতে খারাপ, আমি ওপেনলি বলতে চাই যে এগুলো ঠিক হয়নি। এগুলো ঠিক হয়নি বলে আজকে এখন আবার বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক একটা ব্যাংকও দেউলিয়া হতে দিবে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিপোজিটরদের পুরোপুরি সুরক্ষা দেওয়া হবে। তার সুরক্ষা দেওয়ার একটা মানে প্র্যাকটিক্যাল ভিজিবল কোনো এভিডেন্স দেখাতে হবে। তাহলে সেটা বলতে হবে যে হ্যাঁ, আইন করে আগে ডিপোজিট ইনস্যুরেন্স যে স্কিমটা আছে তাতে 2 লাখ টাকা পর্যন্ত, সেটা না বলে আপনার বলেন যে সরকার সম্পূর্ণ দায় নিল। কথা বলে একটা আইন করে দেন, ইমিডিয়েটলি দেখবেন ওনা যেটা বলছে। আমি মনে করি যে কেউ আর ওখান থেকে টাকা উঠাতে যাবে না। সে জানে যে আমি এটা পাবো আজব কালো সেখান থেকে। তাহলে এমন কিছু করতে হবে যেটা এখন আমি আস্তে আস্তে লিকুইডিটি সাপোর্ট, টাকাও ছাপাবো না, ঠিক আছে বুঝলাম টাকা ছাপালে ইনফ্লেশন বাড়তে পারে, কিন্তু সেটারও কতটুকু হয় এটা একটা অ্যাসেসমেন্ট হওয়া দরকার। অন্যদিকে বলছি যে এই ব্যাংক সেই ব্যাংক থেকে গ্যারান্টি দিয়ে কিছু কিছু টাকা দেওয়া হচ্ছে, কিন্তু ব্যাংকগুলো তো আমানতকারীরা টাকা পাচ্ছে না, তাদের যতটুকু টাকা দরকার সেই টাকাটাও উঠাতে পারছে না। এখন আপনি যতই বলেন যে আপনি টাকা উঠাবেন না, ব্যাংকগুলো ঠিক হয়ে যাবে, এই কথা মানুষ বিশ্বাস করবে না। এটা হিউম্যান রেশনাল একটা বিষয়। আপনাকে মুখের কথাতে চিরা বুঝবে না, বলে না। তাহলে কিছু মানে ব্যাপার আছে যেগুলো হচ্ছে যে আমাদেরও জানা দরকার যে আসলে এই ব্যাংকগুলোর অবস্থাটা কতটুকু খারাপ, তার অ্যাসেটের টোটাল কত পার্সেন্ট আসলে ব্যাড অ্যাসেট, সেটাও জানা দরকার। সেটা কি আসলে রিকভারি করা সম্ভব? সরকারকে হয় লিকুইডিটি সাপোর্ট দিতে হবে, অথবা যারা এগুলো করেছে তাদের যেসব ট্যানজিবল অ্যাসেট আছে সেগুলোকে সরকার কি কনফিসকেট করা হোক, যেটা বলে যে হয়তো বিক্রি করে দিয়ে অন্যের কাছে দিয়ে সেটা নিয়ে নেওয়া হোক, একটা যাতে করে সর্বোচ্চ, আমি মনে করি ওনার এইটা হচ্ছে সর্বোত্তম পন্থা হতে পারে। তো সরকারকে একটা গ্যারান্টি দিতে হবে যে আমরা কারো ডিপোজিট ক্ষতিগ্রস্ত হতে দেব না, প্রয়োজনে এরকম যদি হয় আমরা রিকভার করব, টাকা লিকুইডিটি সাপোর্ট দেব। এটাই একমাত্র উপায় হতে পারে এই ব্যাংকগুলো থেকে বেরিয়ে আসা। আচ্ছা, ইমরান হাসান, মানে ব্যাংক খাতেও তো আমরা সংস্কার শুরু হয়েছে, সেই জায়গাটায় টাস্ক ফোর্স হচ্ছে, কি অবস্থায় আছে সেটি নিরূপণের একটা হচ্ছে, মানে সার্বিকভাবে এই সংস্কার প্রক্রিয়া কেমন দেখছেন আসলে? আমরা কোনো দৃশ্যমান দেখতে পাচ্ছি না। দুই একটা ব্যাংক শুনেছি যে নতুন করে রিফর্ম হয়েছে, কয়েকটা ব্যাংক যেটা দুর্বল ব্যাংকগুলোর বোর্ডগুলো পরিবর্তন আনা হয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে এখনই বাংলাদেশে বহু সৎ ব্যবসায়ী আছে, অনেক ম্যাক্সিমামই সৎ, এই ব্যবসায়ীদেরকে যুক্ত করে দুর্বল ব্যাংকগুলো তাদেরকে দিয়ে দেওয়া উচিত। এবং ওই যে বললাম, আমার সাথে আমাদের অতিথি মহোদয় একমত হয়েছেন যে সরকার নিশ্চয়তা দিতে হবে, আমি ব্যাংকে টাকা রাখবো, এই টাকাটা আমি ফেরত পাবো। তাইলে দেখবেন যে আপনার এই মানুষের আস্থা ফিরে আসবে, এবং দেখবেন যে ব্যাংক কালকে আজকে অ্যামেন্ডমেন্ট করে আইন করে দেখ, আপনি দেখবেন যে কালকে পরশু থেকে ডিপোজিট জমা শুরু হয়ে গেছে, এবং সরকার কিছু সাপোর্ট দেখ ব্যাংকগুলোকে। আর যে ব্যাংকগুলো যারা খেলাপি হয়েছে, যারা সম্পদ এই লুট করছে, যে টাকা লুট করছে, তাদের যত স্থায়ী অস্থায়ী যত প্রপার্টি আছে সব একটা অর্ডিন্যান্স দিয়ে সব ক্রোক করা হোক, ক্রোক করে ব্যাংক নিলাম করে, ওপেন নিলাম করে বেচে দিয়ে ব্যাংক ক্যাশ করুক। দেরি করতেছে কেন? এটা বিপ্লবী সরকার, জনগণের সরকার, এত দেরি করার তো সময় নাই। আপনাকে হয় শক্ত হইতে হবে, নয় আপনি লেজিটিমেট ইলেকশন দেন, পরবর্তী ইলেকশন সরকার এসে ঠিক করবে। আপনি সংস্কারের কোনো আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত কিছু। এমনি ব্যাংকগুলোর মানে আচরণের কোনো পরিবর্তন আসছে কিনা, বিশেষ করে এসএমই বা যে জায়গাগুলো? বিশ্বাস করবেন না, কোনো ব্যাংক 1 টাকা লোন দিচ্ছে না এখন। আমি গ্যারান্টি দিলাম আপনাকে, কোনো ব্যাংক দিচ্ছে না টাকা। এইভাবে কি ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা চিন্তা করতে পারবে না। নতুনদের তো নাই, ছোট ব্যবসায়ীদেরকেও নাই। লোন দরকার সবার আগে ছোট ব্যবসায়ীদেরকে, কারণ ছোট ব্যবসায়ী যদি ঝরে যায়, আপনার এই চ্যানেলে বহু জায়গায় বলেছি, এই বড় বড় কর্পোরেট ব্যবসায়ীরা কিন্তু ছোট ব্যবসায়ীগুলো হাতায় নিয়েছে,
এখন ছোট ব্যবসায় ঝরে গেলে তাদের সুবিধা, তারা মোড়ে মোড়ে সুপার শপ করবে, তারা মোড়ে মোড়ে বেকারিগুলো নিয়ে যাবে চেন, তারা মোড়ে মোড়ে রেস্তোরাঁর চেন নিয়ে যাবে। আলটিমেটলি কোনো মানে ছোট ব্যবসায়ী থাকবে না এই দেশে। ওই সাম্রাজ্যবাদের যে চক্রান্ত, সেই চক্রান্ত এখনও চলছে। যে এটা আমাদের পলিটিক্যাল দুর্বলতা, এটা আমাদের আমলাতন্ত্রের দুর্বলতা, এই সব করাপ্টেড মিলে এই দেশটার 12টা বাজায় দিছে। এখন এই 12টা বাজান থেকে বাঁচতে হইলে ইমিডিয়েট সংস্কার না, আপনি করবেন, শুরু করবেন। এত প্ল্যানিংয়ের কি আছে পৃথিবী? এটা তো নতুন গবেষণার কিছু না। অন্য দেশ কিভাবে চলতেছে, তাদের কি আইন কানুন আছে, তাদের কীরকম গঠনতন্ত্র আছে, সেটা আপনি কপি পেস্ট করেন না। বহুবার বলছি, কপি পেস্ট করেন। আপনার এটার জন্য গবেষণা তো দরকার নাই। আপনি ইয়াং কিছু লোকজন নেন, বয়সের ভারে নুজো আপনি যাদেরকে নিছেন, তারা তো স্বাভাবিক এত বয়স হয়ে গেছে, ওই বয়সে বাঁচবো না আমরা হয়তো। তাদের সাথে হেল্পিং হ্যান্ডের জন্য অনেক ট্যালেন্ট লোকজন আছে। আপনি কেন বিতর্ক সৃষ্টি করতেছেন? যারে পছন্দ না, জনগণ চাচ্ছে না, আপনি জনগণের পালস বুঝছেন না। যেটা আওয়ামী লীগ ভুল করছে, তার পানিশমেন্ট তারা পাইছে। এই গভর্নমেন্ট জনগণের পালস বুঝতেছে না। এই যে স্টুডেন্টরা একদম ইয়াং স্টুডেন্ট, তারা দুনিয়া এখনো দেখে নাই। শোনেন, কিতাবি পয়রা বিপ্লবী হওয়া যায় আর আবেগ দিয়া, জোশ দিয়া, কিন্তু রিয়ালিটি যদি না বুঝেন তাহলে দেশের 12টা বাজবে। এইটা যদি এই সরকার যদি ব্যর্থ হয়, আপনি বুঝতেছেন দেশের অবস্থাটা কি হবে। একটু কল্পনা করে দেখেন তো, এই 4 মাসে কত টাকা লস করছি, কল্পনারও বাইরে। ছোট ব্যবসায়ী, আপনি মানুষের হাহাকার শুনতে হবে। মানুষের কাছে যান, শোনেন মানুষ কি অবস্থা। মানুষ আশায় আছে, এই বুঝি রিফর্ম হবে, এই বুঝি দেশটা চেঞ্জ হবে, ঠিক আছে আমরা বুঝি একটা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারবো, ইকোনমি ভালো হবে, দেশটা গড়ে উঠবে। কিন্তু কোনো সিমটম তো কেউ দেখতে পাচ্ছে না, সবাই হতাশ। জি, মঞ্জুর হোসেন, মানে সংস্কার প্রক্রিয়া আসলে আমি যেটা বলতে চাই, ওনার সাথে আমি একমত। ব্যাংকিং সেক্টরে আরও আগে থেকেই কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া দরকার ছিল, খুবই এক্সাম্পলারি কঠিন পদক্ষেপ নেওয়া দরকার ছিল। সে শুধু লিকুইডিটি সাপোর্ট দিব না এরকম না। আমার কথা হলো, যারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা, যাদেরকে পাওয়া যাচ্ছে, এবং তাদের অ্যাসেটগুলোকে রিকভারি করা যেভাবে হোক, সেই কাজটা কিন্তু হয়নি। যার ফলে কি হয়েছে, ব্যাংকগুলোর দিন থেকে দিন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। এখন আপনি যান ব্যাংকগুলোতে, আগে যা পাইতেন এখন সেই টাকাটাও দিতে পারছে না। এখন 2টা পদক্ষেপ ইমিডিয়েটলি করতে পারে এই সরকার। একটা হচ্ছে, হয় এদেরকে, এতগুলো ব্যাংকের অবস্থাও ঠিক না, দরকার ছিল না। এখন কথা হলো যে 10টা 12টা বলা হচ্ছে, এদেরকে সবাইকে কারোর সাথে মার্জ করে দিয়ে উন্নত করা যায় কিনা। না হলে আপনি ইমিডিয়েটলি যারা বড় বড় খেলাপি আছে, যারা টাকা মেরে নিয়ে গেছে, তাদের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে ইমিডিয়েটলি কনফিসকেট করার জন্য 19 বছর অর্ডিন্যান্স করে হোক, যেভাবে হোক নিয়ে নেওয়া, আইনগতভাবে ঠিক করে। এবং তাতে করে আরেকটা আমি মনে করি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে সরকারের পক্ষ থেকে একটা গ্যারান্টি ক্লজ তৈরি করা, বা একটা যেভাবেই হোক এটা করাও, জনগণকে জানানো যে আমরা তোমাদের ডিপোজিটের সব অর্থ ফেরত দিব। আমি এছাড়া আর কোনো পথ দেখছি না। এবং অ্যাট দ্য সেম টাইম, যেটা হচ্ছে মাইনারি পলিসিতে একটু বলতে চাচ্ছিলাম, যে ইন্টারেস্ট রেটটাকে 15, 16, 17% নিয়ে যাওয়া হয়েছে। এই ইন্টারেস্ট রেটে এই ধরনের সিচুয়েশন আছে, যেখানে হাই ইনফ্লেশন, কারা ইনভেস্ট করতে আসবে? আপনি ধরেন একটা বড় ইনভেস্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর, তারা তো আর প্রাইস ম্যানিপুলেট করতে পারবে না, যে অ্যাডজাস্ট করতে পারবে না, তাদের ইন্টারন্যাশনাল প্রাইস সেম। তাহলে তাকে কী হবে, তার প্রফিট মার্জিন কমবে, অথবা তাকে লস করতে হবে এই রিমোট। এবং অনেকেই বলছে ব্যবসায়ীরা যে অতি দ্রুত আরো অনেক বেশি ডিফল্টার বেড়ে যাবে। মানে সেক্ষেত্রে মানে এই যে বিনিয়োগ এক ধরনের স্থবিরতা আমরা দেখছি। বিনিয়োগে যেখানে আমাদের এই ধরনের সিচুয়েশনে বিনিয়োগ বাড়ানো দরকার ছিল, সেখানে আমরা ইনফ্লেশনের ভয়ে বিনিয়োগ কমিয়ে দিয়েছি, এবং সিচুয়েশনটা এমন তৈরি করেছি যে মানি সাপ্লাই কমালেই বোধহয় ইনফ্লেশন কমে যাবে। আসলে এই জিনিসটা থেকে বোঝা দরকার, ইউএস ইকোনমি আর বাংলাদেশ ইকোনমি এক না। ইউএসএ আমি বারবার বলছি, কনজিউমার লোন, রিয়েল এস্টেট লোনের পরিমাণ হচ্ছে 70-80% ব্যাংকের লোনের। সেখানে আপনি ইমিডিয়েটলি ইন্টারেস্ট রেট বাড়ালে অটোমেটিক্যালি অ্যাগ্রিগেট ডিমান্ড কমে যায়, যেটার কারণে ইনফ্লেশন কমে আসে। বাংলাদেশে কনজিউমার লো হচ্ছে 12-13-14%, রিয়েল এস্টেট নিয়ে হলে 20%। তাহলে এই 20% দিয়ে তো আপনি হোল ইকোনমির ডিমান্ড ম্যানেজমেন্ট করতে পারবেন না, আপনি ইনভেস্টের ক্ষতিগ্রস্ত হবে। ইনভেস্টমেন্ট কী হবে, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যারা আছে হাই ইন্টারেস্ট রেটে তারা নেবে, নিয়ে তাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, তারা আরও হাই প্রাইস ক্লেম করবে, তাদেরকে ইনফ্লেশনটা আবার বাড়বে। তারা আমার ব্যক্তিগত মত হচ্ছে, এই মনিটারি পলিসির ক্ষেত্রে এত আল্ট্রা টাইটেনিং আমি মনে করি না যেটা খুব বেশি ফলদায়ক হবে, বরং একটা অ্যাকোমোডেটিভ পলিসি, যা 9% পলিসি রেট ছিল, আমি মনে করি ওইটাই যথেষ্ট ছিল। এটা 10% করে কী লাভ হয়েছে, সলভেন্ট ব্যাঙ্কগুলো বাংলাদেশ ব্যাংকে টাকা ইনভেস্ট করে প্রচুর লাভ করতেছে। অন্যান্য দুর্বল ব্যাংক থেকে টাকা এসে ওখানে জমা হচ্ছে, সেই টাকাটা তারা ইনভেস্ট করে বাংলাদেশ ব্যাংকে, আদারওয়াইজ অন্য কোনো লাভ হচ্ছে না, কিন্তু ইনভেস্টমেন্ট সেভাবে যাচ্ছে না। তাদের ইনভেস্টমেন্ট বাড়লো কিনা দেখেন, আরও কমেছে ডেফিনেটলি। ইন্টারেস্ট রেট বাড়াইলেই যে সব সমস্যার সমাধান হয়ে যায় তা না। যে কথা আমরা বলছি, সমস্যা সাপ্লাই চেনের সমস্যা, পলিটিক্যাল এই যে অনিশ্চয়তা, এগুলো অনেক কিছুর মধ্যে। হ্যাঁ, সুতরাং এগুলোকে
অ্যাড্রেস করা দরকার, ব্যাংকিং সেক্টরের উপর আস্থা ফিরিয়ে আনতে হবে, যে অ্যাট এনি কস্ট, এর কোনো বিকল্প নেই আমি মনে করি। জি, আসলে আমাদের হাতে আর সময় নেই। আপনাদের দুজনকেই ধন্যবাদ স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।